একশো আসনে সরাসরি নির্বাচন হতে হবে, প্রক্রিয়াটা কি হবে এটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে। কিন্তু সেদিন দেখলাম যে যে পুরনো রাজনৈতিক দলগুলো তারা কোনোভাবেই এটা মানতে রাজি না, এবং তারা বলেই দিলেন এক সময় যে এটি বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা সেখানে সম্ভব না, নারীদের 100 আসনে সরাসরি নির্বাচন সম্ভব না। সুতরাং এই যে দেখেন এখন বিরোধী দল, সরকারি দল নানান কথা আসছে, কিন্তু এই বিষয়ে কিন্তু তারা তাদের ঐক্য ছিল। সুতরাং এখানে ঐক্যমত্য হতে তাদের কিন্তু অসুবিধা হয় নাই, কারণ কেউই আসলে সংসদে নিজেদের পরিবার, স্বজনপ্রীতি এবং যোগ্যতা অনুযায়ী, যোগ্যতা বিবেচনা করে নারীদের কিন্তু আসলে সংসদে নিয়ে যেতে চান না, বরং তারা এখানে প্রায়োরিটি দেয় যে কাকে আসলে নমিনেশন দেওয়া হলো না, তার আত্মীয়, তার স্বজন, তাকে আসলে কম্পেনসেশন হিসেবে এই সংসদে প্রতিনিধিত্ব করবার সুযোগ করে দেওয়া। এবং এর ফলশ্রুতি কিন্তু আমরা গত 17 বছর দেখেছি সংসদে গান হয়, কবিতা হয় এবং অনেক কিছু হয়, নাটক হয়, সবকিছু হয়। কিন্তু এই আবার সেই 5 আগস্টের আগের বাংলাদেশে তো আমরা ফেরত যেতে চাই না। আমরা এখন নতুন বাংলাদেশে আমরা নতুন কথা বলতে চাই। আমরা বলতে চাই যে নারীদের যোগ্যতা অনুযায়ী আসলে রাজনীতিতে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, এবং এইটা কোনো কম্পেনসেশন না। এবং আমি মনে করি দেখেন সংরক্ষিত নারী আসন নিয়েও কিন্তু অনেকে মকারি করে যে সংরক্ষিত নারী আসন আসলে এখানে একটা পুতুল আসন। আমি নিজেও মনে করতাম, কারণ আমাদের সংসদে তাই বলে। কিন্তু দেখেন সংরক্ষিত নারী আসনেও যদি আপনারা দল থেকে যোগ্যতা বিবেচনায় কেপাবল মানুষটাকে পাঠাতে পারেন, সে তো সংসদে নিরপেক্ষ কথাটা বলবে। কিন্তু আপনারা যদি নিজেদের আত্মীয় স্বজনকে পাঠান, তাহলে তো সে নিরপেক্ষ কথাটা বলবে না, আপনি যা শিখাই দিবেন সেটাই বলবে, এবং সেটাই আসলে করা হয়। এবার এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যে আমাদের অ্যাক্টিভিজম বলেন, আমাদের রাজনৈতিক যে বার্তা বলেন, আমি বিশ্বাস করি যে নারী শক্তি এই বিষয়ে যে সংসদে 100 আসনে সরাসরি নারীদের নির্বাচন, এটি নিয়ে একটা বড় অ্যাডভোকেসি করবে, আমি এটি বিশ্বাস করি। এবং এখন আমি যদি একটু আজকে প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে এই কথাগুলো বলা হয়ে গেছে যে দেখেন পোশাক, বয়স, এগুলো কোনো কিছুই আসলে ম্যাটার করে না নারীর প্রতি যে সহিংসতা, কন্যা শিশুর প্রতি যে সহিংসতা, সেগুলোর জন্য আমরা এখানে আসলে দেখেন একটা কথা কিন্তু আলোচনা উঠে এসেছে, ফরিদ আপা খুব গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন যে আমরা কিন্তু দেখেন তনু থেকে শুরু করে তনু, আসিয়া, আমেনা, তাহিয়া, সবগুলো নাম কিন্তু আমরা জানি, আমাদের মুখস্থ। আমরা কোনো ধর্ষণের বিচার চেয়ে গেছি, আমরা বিচার চেয়ে গেছি, কিন্তু বিচার পাইনি। কিন্তু দেখেন এর মধ্যে দিয়ে যে একটা সুপরিকল্পিত রাজনীতি আমাদের মিডিয়ার মধ্য দিয়ে করা হয়, সেটা হচ্ছে যে যারা আসলে ভুক্তভোগী তাদের নামটা সকলের কাছে পরিচিত করা হয়, তাদের মুখটা সকলের কাছে পরিচিত করা হয়। কিন্তু আপনারা কয়জন বলেন তো যে এই যে যারা ধর্ষণের সাথে জড়িত যারা এবং ধর্ষক যারা, তাদের নাম কয়জন আপনারা বলতে পারবেন? পারবেন না। এবং দেখেন এই যে এই আন্তর্জাতিক নারী দিবস 1857 সালে কিভাবে এই যাত্রাটা শুরু হয়েছিল, আমি আশা করি আপনারা অনেকেই জানেন। তবু একটু বলছি, সেটা হচ্ছে যে একটা সুচ কারখানায় নারীরা আসলে তাদের কর্মঘণ্টা কমানোর জন্য তারা আন্দোলনে নেমেছিল, তাদের 12 ঘন্টা কাজ করতে হতো, এবং এই আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলতে শিখেছে, এবং পরবর্তীতে তারা কিন্তু ভোটাধিকার নিয়ে আন্দোলন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে 2026 সালে আমাদের বাংলাদেশের একটা নির্বাচনে আমাদের সেই আবার যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করার জন্য নারীরা যখন মাঠে নেমেছিল, আমাদেরকে বর্বরতার যুগে ফিরে যেতে হলো। আমরা দেখলাম হাতিয়ায় এই একজন নারী তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে যেয়ে তাকে গণধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হলো। এর থেকে দুঃখজনক ঘটনা বাংলাদেশে আর কি হতে পারে, যে একজন নারী তার ইচ্ছে মতো তার তার যেখানে ইচ্ছে সে ভোট দিতে পারবে না, তার রাজনৈতিক অধিকারটা নাই। সুতরাং এই যে নুসরাত বললো যে মানুষ, একজন নারীকে মানুষ হিসেবে প্রেজেন্ট করা, এটি কিন্তু চলমান। কারণ একজন নারীকে ধর্ষণ করা যায়, সে তার যেখানে ইচ্ছে সেখানে ভোট দিতে পারবে না। এবং আমরা সুবর্ণচরের যেই 4 সন্তানের জননী, আমরা কিন্তু ভুলিনি তার কথা, তারও কিন্তু এই একই কারণে তাকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে। দেখেন শুধুমাত্র ধর্ষকের পরিচয় বদলায়, ধর্ষকের পক্ষ বদলায়, কিন্তু আমরা কিন্তু দেখলাম যে এই যে নারীদের তখনকার 17 বছরের যে নিপীড়ন, আমাদের সেই নিপীড়নের জায়গায় আবার ফিরে গেছি।